আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বৃহস্পতি কাছে দূরে দেশ ও প্রবাসী যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম। আজকে মূলত আমি যে আলোচনাটা টানছি সেটা হচ্ছে বাংলাদেশের কি ক্ষমতায় আসছে জামাত, ওয়াশিংটন কেন জামাতের বন্ধুত্ব চাচ্ছে, তথা ডোনাল্ড ট্রাম্প সে ঢাকার সাথে যোগাযোগ করতেছে এবং জামাত ইসলামের সাথে বন্ধুত্ব করতে যাচ্ছে, যেটা ওয়াশিংটন পোস্টের একটি রিপোর্ট। সেখানে মার্কিন কিছু কূটনীতিবিদের অডিও ফাঁস হয়েছে। সেই অডিওর হিসেব ধরেই বা সেই অডিওর বার্তাকেই তারা মূলত তাদের রিপোর্টে এনেছে। কি আছে আসলে রিপোর্টে? সত্যি কি জামাত আগামী নির্বাচনে বিজয়ী হবে? আমরা যদি জনকণ্ঠ থেকে নিউজটি তারা কভার করেছে, জনকণ্ঠে করেছে, হেডলাইন করেছে, নির্বাচনে জামাতের উত্থান ধরে নিয়েই কি যুক্তরাষ্ট্রের নতুন সমীকরণ। মানে সেম আমার এই বক্তব্যটা জনকণ্ঠও নিয়েছে। অর্থাৎ তারা যেভাবে বলছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশ জামাত ইসলামীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী, এমন মন্তব্য করেছে এক মার্কিন কূটনীতিক। কয়েকজন নারী সাংবাদিকের সঙ্গে আলাপকালে দেওয়া এই বক্তব্যে একটি অডিও রেকর্ড হাতে পেয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। এই ওয়াশিংটন পোস্টের মূল পয়েন্ট নিয়েই মূলত কালকে শেষ রাত থেকে সারা বাংলাদেশে আলোচনা হচ্ছে যে সত্যি কি তাহলে জামাত ক্ষমতায় আসছে কিনা। আসলে কি আছে ভিতরে যদি আমরা একটু ঢুকি। বৃহস্পতিবার 22শে জানুয়ারি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, অডিওটিতে ওই কূটনীতিককে বলতে শোনা যায় বাংলাদেশ বর্তমানে ইসলামপন্থার দিকে ঝুঁকছে এবং আসন্ন জাতীয় নির্বাচনে জামাতে ইসলামী তাদের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক আসন পেতে পারে। অর্থাৎ যা এতদিন কেউ কল্পনা করেনি এরকম একটা সংখ্যক আসন হয়তো জামাত পাবে। এটা ওই কূটনীতিকের ভাষ্য। এমন বাস্তবতায় যুক্তরাষ্ট্র দলটির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চায়। উল্লেখ্য, দলটি অতীতের একাধিকবার নিষিদ্ধ হয়েছিল, অর্থাৎ জামাত ইসলাম অতীতে একাধিকবার নিষিদ্ধ হয়েছিল, সর্বশেষ ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে। ঢাকায় অবস্থানরত ওই কূটনীতিক সাংবাদিকদের বলেন, আমরা চাই তারা আমাদের বন্ধু হোক। এ সময় তিনি ছাত্র শিবিরের নেতাদের টেলিভিশন টক শোতে আমন্ত্রণ জানানো হয় যায় কিনা সে প্রশ্ন তোলেন এবং জানতে চান শিবির নেতারা এসব অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহী হবেন কিনা। কূটনীতিক আরো বলেন, জামাত ক্ষমতায় এলেও বাংলাদেশে শরিয়া আইন চালু করবে না। এটা কূটনীতিকদের বক্তব্য যে জামাত ক্ষমতায় আসলেও তারা শরিয়া আইন কায়েম করবে না। এটা আমরা বিভিন্নভাবে জামাতের বক্তব্যও দেখছি, তারাও ক্লিয়ার করছেন যে এই মুহূর্তে তারা শরিয়া আইন চালু করবেন না, কারণ গণতান্ত্রিক যে ধারা বা নিয়ম আছে, যে আইনগুলি আছে, সেই হিসেবেই তারা কাজ করবেন। হয়তো কিছু সংস্কার সব দল যেভাবে করে সেভাবেই তারা করবেন। তিনি সতর্ক করে জানান, যদি শরিয়া আইন কার্যকর করা হয় তাহলে পরদিনই যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক খাতে 100% শুল্ক আরোপ করবে। এটা একটা আমাদের উপরে হুমকি দিয়ে রাখছে। এছাড়া তিনি জানান, যুক্তরাষ্ট্র শুধু জামাতের সঙ্গেই নয়, হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গেও যোগাযোগ করতে পারে। তার ভাষায়, আমরা চাই তারা আমাদের বন্ধু হোক, যাতে প্রয়োজনে ফোন করে বলতে পারি আমরা যা বলছি, অর্থাৎ আমরা যেটা বলছি সেটা যেন তাদেরকে বলতে পারি। এই জন্য তাদের সাথে বন্ধুত্বটা দরকার। অর্থাৎ তারা এই বন্ধুত্বটা করবে মূলত তাদের খবরদারি ফলানোর জন্য, তাদের প্রভাব আমাদের উপরে কিভাবে বাস্তবায়ন করতে পারবে, কত দ্রুত বাস্তবায়ন করতে পারবে, যেন এদিক সেদিক না হয়ে সরাসরি ফোনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারে তাদের থ্রেটটা। মূলত সে কারণেই তারা বন্ধুত্ব করতে চায়। এটা হচ্ছে আমার যতটুকু বুঝ। মূলত শরিয়া আইন নিয়ে সাংবাদিকদের উদ্বেগের প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশ শরিয়া আইন কার্যকর হতে যুক্তরাষ্ট্র দেবে না একথা জানিয়ে ওই কূটনীতিক বলেন, বাংলাদেশের অর্থনীতি বড় মাত্রায় তৈরি পোশাক শিল্প নির্ভর, যার প্রায় 20% রপ্তানি যায় যুক্তরাষ্ট্রে। যদি শরিয়া আইনের আওতায় নারীদের কর্মঘণ্টা সীমিত করা হয় বা পোশাক কারখানা থেকে তাদের সরিয়ে দেওয়া হয়, তাহলে যুক্তরাষ্ট্র আর কোনো অর্ডার দেবে না। এতে দেশের অর্থনীতি ভেঙে পড়বে বলে মন্তব্য করেন তিনি। তবে জামাত শরিয়া আইন কার্যকর করবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তার যুক্তি, বাংলাদেশে বিপুল সংখ্যক বিশ্ববিদ্যালয় পড়ুয়া ও উচ্চশিক্ষিত জনগোষ্ঠী রয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে জানিয়ে দেবে শরিয়া আইন চালু হলে তার কি পরিণতি হবে। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা সেই ওয়াশিংটন পোস্টকে বলেন, আলোচনাটি গত ডিসেম্বর মাসে নিয়মিত বৈঠকের অংশ হিসেবে হয়েছিল। এসব বৈঠকে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন, তবে সেগুলো সাধারণত প্রকাশ করা হয় না। তিনি আরো জানান, এতে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের উপর কোনো প্রভাব পড়বে না। জামাত ইসলামীর মুখপাত্র মোহাম্মদ রহমান এ প্রসঙ্গে বলেন,
ব্যক্তিগত কূটনৈতিক বৈঠক নিয়ে তারা প্রকাশ্যে মন্তব্য করেন না। তবে তিনি জানান, 2024 সালে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর যুক্তরাষ্ট্র ও জামায়াতের প্রতিনিধিদের মধ্যে ওয়াশিংটনে 4টি বৈঠক হয়েছে, ঢাকাতেও একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ গত শুক্রবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রেয়ারের সঙ্গে জামায়াতের ভার্চুয়াল বৈঠক হয়। আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান বলেন, যুক্তরাষ্ট্র ভারতের সম্পর্ক এমনিতেই টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে জামাত ইসলামীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতা দুই দেশের সম্পর্ককে আরো জটিল করে তুলতে পারে। এটা একেবারেই স্বভাবজাত যে যদি বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো হয় এবং সেটাকে ওভারটেক করে যদি জামাত ইসলামের সাথেই যুক্তরাষ্ট্র বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে, তাহলে ভারতের সাথে যেই সম্পর্কের টানাপোড়েন সেটা আরো বৃদ্ধি পাবে। এটা একেবারেই অনুমেয়। তার ভাষায়, বাংলাদেশ ভারতের দীর্ঘদিনের অন্যতম বড় উদ্বেগের নাম জামাত। ভারত দলটিকে পাকিস্তান ঘনিষ্ঠ মিত্র এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে। এছাড়া ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ওই কর্মকর্তা আন্তর্জাতিক অপরাধ আদালতের স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যুদণ্ড প্রসঙ্গেও মন্তব্য করেন। কি ছিল সেই মন্তব্যে? অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য। তিনি বলেন, রাজনৈতিক দিক থেকে এটি ছিল জিনিয়াস সিদ্ধান্ত, মানে অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। যদিও আদালত পুরোপুরি স্বচ্ছ বা নিরপেক্ষ ছিল না। এটা অনেকেই প্রশ্ন করেন যে আদালত কতটা স্বচ্ছ ছিল। তবে এবং এখানে আরেকটা পয়েন্ট বলে দিই, আদালত স্বচ্ছ এবং নিরপেক্ষর বিষয়টা এমনি মার্কিনীদের কাছে প্রশ্নবিদ্ধ হবে, কারণ তারা কোনো আসামি তার অনুপস্থিতিতে বিচার কার্য এটা তারা চান না, এমনকি জাতিসংঘ এটা চান না। আসামি উপস্থিত থাকবে, তার সামনে তার বিচার কার্য শেষ হবে। পলাতক কোনো আসামির বিচার তারা করতে পারেন না বা করতে দেন না, এটা তাদের আইনে নেই। অতএব এটাকে তারা প্রশ্নবিদ্ধ করবেনি, এটা স্বাভাবিক ছিল। এরপরে তিনি কি বলছেন যে, তবে হাসিনা যে দোষী তা আদালত তাদের ম্যান্ডেটের মধ্যেই প্রমাণ করতে পেরেছে। হাসিনা যে দোষী এটা আদালত তাদের ম্যান্ডেটের মধ্যেই প্রমাণ করতে পেরেছে, অর্থাৎ তার দোষীটা প্রমাণ করা গেছে, যা তিনি অসাধারণ বলে মন্তব্য করেন। অর্থাৎ এটা একটা অসাধারণ কাজ হয়েছে। শেখ হাসিনাকে দোষী এটা ম্যান্ডেটের মাধ্যমে প্রমাণ করাটা এটা একটা অসাধারণ কাজ। 2024 সালের গণ আন্দোলনের আগে শেখ হাসিনা সাধারণত মানুষের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। এতে প্রায় 1400 মানুষের মৃত্যু হয়। এই হচ্ছে মূলত ওয়াশিংটন পোস্টের যেই রিপোর্টটা, সেই রিপোর্ট অনুযায়ী আমাদের একটি রিপোর্ট করেছে জনকণ্ঠ, সেটা আমি আপনাদের পড়ে শোনালাম। এর ভিতর থেকেই বেশ কিছু বিষয় উঠে আসছে। অনেকেই এটাকে ধরে নিচ্ছেন যে জামাত ক্ষমতা এসে যাচ্ছে, সে কারণেই জামাতের সাথে বন্ধুত্ব তৈরি করতে চান, যেটা আমরা এই জনকণ্ঠের হেডলাইনেও তাই করেছে যে জামাতের উত্থান ধরে নিয়েই কি তারা মূলত বন্ধুত্ব করতে চান। ঠিক এর একটা ইঙ্গিত আমরা আলোচনার ভিতরেও পেয়েছি। তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে জামাত তাদের ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক আসন পাবেন এবং সে কারণেই তাদের সাথে বন্ধুত্ব করতে চান। তবে আমি যেই জায়গাটা একটু ভিন্নভাবে ব্যাখ্যা করতে চাচ্ছি, যে এখানে আসলে জামাত বন্ধুত্ব করতে চাচ্ছেন মূলত সেরকম না। জামাত আসলে তাদের রাস্তা ক্লিয়ার রাখতে চাচ্ছেন। অর্থাৎ জামাত যদি ক্ষমতা এসে যায়, ওয়াশিংটন তারা তাদের রাস্তাটা ক্লিয়ার রাখতে চাচ্ছেন। অর্থাৎ জামাত যদি ক্ষমতা এসে যায়, কোনোভাবেই যেন তারা শরিয়া আইন কায়েম করতে না পারে, এজন্য মূলত তাদের সাথে ওনারা সর্বসময় বন্ধুত্ব রাখতে চান বা বন্ধুত্ব কায়েম করতে চাচ্ছেন এবং সম্পর্কটা রাখছেন এখন অব্দি। যদি বন্ধুত্ব তারা শরিয়া আইন কায়েম করে, তাহলে কিন্তু এই বন্ধুত্বটা থাকবে না, সেটাও কিন্তু পোস্টে স্পষ্ট। এই বিষয়টা কিন্তু অনেকেই হয়তো সেভাবে বুঝতে পারছেন না। অন্যদিকে তারা কিন্তু আরেকটা কথা বলেছেন, যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং হেফাজতে ইসলাম এদের সাথেও সম্পর্ক করবেন। কেন? কারণ এরাও কিন্তু বাংলাদেশের পলিসি মেকারের ভিতরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ আপনি ইতিপূর্বে দেখেছেন শেখ হাসিনা হওয়া সত্ত্বেও, স্বৈরাচার হওয়া সত্ত্বেও তার উপরে হেফাজতের কিছু না কিছু প্রভাব ছিল এবং সে হেফাজতকে রাজি খুশি করানোর জন্য তিনিও কিছু না কিছু কাজ করতেন, এটা আমরা দেখেছি। তো এই হেফাজতের যে একটা রাজনৈতিক একটা ভূমিকা আছে বা পট পরিবর্তনে তাদের বড় একটা ভূমিকা আছে, এটাও ওয়াশিংটন বুঝতেছে, এটাও ডোনাল্ড ট্রাম্প বোঝে, যে কারণে তাদের সাথেও সম্পর্ক করবেন। মূলত এই সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না। এটা যদি আমরা কোরআনের ভাষায় বলতে যাই, কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি ততক্ষণ পর্যন্ত তারা আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না যতক্ষণ না আপনি আপনার ধর্ম পরিবর্তন করেন। অর্থাৎ আপনি তাদের ধর্ম যদি পরিবর্তন করেন, একমাত্র তখনই সম্ভব তারা আপনাকে বন্ধু রূপে গ্রহণ করতে পারে। অন্যথায় তারা মূলত বন্ধু হিসেবে আপনাকে গ্রহণ করবে না। কি করবে? তারা তাদের স্বার্থে
কোন কোন কতটুকু সম্পর্ক রাখলে তাদের সম্পর্ক ঠিক থাকবে, তাদের কাজ করতে সুবিধা হবে, সেই বিষয়টা তারা সামনে রেখেই মূলত তারা সম্পর্কের উন্নয়ন ঘটাবে। আবার সম্পর্কের অবনতি ঘটাতে তারা 1 সেকেন্ডও বিলম্ব হবে না। যদি তাদের সম্পর্ক একটু ভাটা পড়ে, তারা মুহূর্তের ভিতরে তারা সম্পর্কের অবনতি টানবে। আমরা ইতিপূর্বে দেখেছি আফগানিস্তানে যখন রাশিয়ার সাথে তারা তালেবান সরকার তারা যুদ্ধ করেছিল, বা সেখানে মাদ্রাসা ছাত্ররা যুদ্ধ করেছিল, তখন কিন্তু এই তালেবানদেরকে সাহায্য করেছিল খোদ আমেরিকা, যাতে রাশিয়া ভেঙে যায়। যখন রাশিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, আফগান যখন স্বাধীন হলো, আফগান তারা রাষ্ট্র চালাচ্ছিল, এরপরে অন্যায় অবিচার বিভিন্ন নানা কাহিনী আছে। শেষে গিয়ে যখন তালেবানরা ক্ষমতা দখল করে নিল স্বাধীনতার অনেক পরে, তালেবানরা ক্ষমতা আসার পরে তারা যখন ন্যায় বিচার প্রতিষ্ঠা করলো এবং তারা কোরআনের শাসন কায়েম করলো, তারা শরিয়া আইন চালু করলো, সাথে সাথে আমেরিকার মাথায় একেবারে মানে আকাশ ভেঙে পড়লো। তাৎক্ষণিক তারা ছোট একটা বাহানা দিল, ওসামা বিন লাদেনকে কেন্দ্র করে টুইন টাওয়ারে তারা নিজেরাই একটা হামলা চালিয়ে সেই হামলার দায় ওসামা বিন লাদেনের ঘাড়ে চাপিয়ে তাদেরকে ধরার নাম করে তারা আফগানের উপর আক্রমণ করলো এবং দীর্ঘ 20 বছর আফগান তারা চষে খেয়েছে। কিন্তু আফগান বীরের জাতি, তারা কখনোই মাথা নত করেনি, কখনোই তাদের ইজ্জত বিকিয়ে দেয়নি। বাংলাদেশের কিছু ধ্বজাধারী কিছু সাংবাদিক আমরা দেখছি যারা এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে ভারতে কেন গেল না, মানে আমাদের সম্মান নষ্ট হয় হোক, বিশ্বকাপে আমরা যে টাকা পাবো এই টাকাটা কেন পাচ্ছি না, বিশ্বকাপের পরে আমাদের যে অর্থনৈতিক সমস্যা তৈরি হবে, এটা যে এই সমস্যাগুলি তারা বড় করে দেখতেছে। কিন্তু এদের মতো চিন্তা চেতনা যদি আফগানবাসীদের থাকতো, তালেবানদের থাকতো, মোল্লা ওমরের থাকতো, তাহলে সারা জীবন তারা গোলামি করে যেত আমেরিকার, তারা স্বাধীনতার স্বাদ পেত না। তারা যেহেতু বীরের জাতি, তারা সেই নিজেদের জান দিয়েছে, মান দেয়নি। ওসামা বিন লাদেন শহীদ হয়েছেন, মোল্লা ওমর শহীদ হয়েছেন, লক্ষ লক্ষ মানুষ তাদের শহীদ হয়েছেন, বিনিময়ে তারা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছেন। ঠিক এই দৃষ্টান্ত আমাদের জন্য খুবই সময় উপযোগী যে আফগানের উপরে তারা যেভাবে মুহূর্তের ভিতরে তারা তাদের ইউটার্ন করে বন্ধু থেকে শত্রু বানিয়েছিল, বাংলাদেশও যদি আমাদেরকে বন্ধু বানায়, জামাতে ইসলামী হোক, হেফাজতে ইসলামী হোক বা ইসলামী আন্দোলন হোক, এদেরও মাথায় রাখতে হবে যে এখানে গদগদ হওয়ার কোনো সুযোগ নেই, বরং তারা বন্ধু বানাইতে যেমন সময় নিচ্ছে না, মুহূর্তের ভিতরে তারা আমাদের শত্রু বানাইতেও একটু কাল বিলম্ব করবে না। অতএব আমরা যা কিছু করব আমাদের ভেবেচিন্তে করতে হবে। তবে সর্বশেষ যে কথাটা বলবো, অবশ্যই ওয়াশিংটন পোস্টের এই বক্তব্য এবং ওই কূটনীতিকের যে মন্তব্য যে জামাত তাদের সর্বোচ্চ সংখ্যক আসন পাবেন, এটা সত্যিকার অর্থে অনেকেই মনে করছেন। এখন দেখা যাক আগামী 12 তারিখে মানুষ জনগণ কি রায় দেয়, সেই রায়ের পরেই আমরা বাস্তবতা বুঝতে পারবো। ততক্ষণ সাথেই থাকুন এবং মন্তব্যের ঘর খোলা আছে, আপনাদের মন্তব্য দেখতে চাই।